মানে হলো এই যে এখন আর রান্না করে যেতে পারছো না, ঘরের কোনো কাজে হাত দিতে পারছো না, তাই বললাম ছুটি টুটি নাকি। তবে আমি খুব খুশি, আর এই জন্যই তো অফিসে তাড়াতাড়ি জয়েন হয়ে বাবাকে রিটার্ন করে দিলাম। নিহা একটা শার্ট তুললে অন্য একটা শার্ট বিছিয়ে সেটার উপর আয়রন করতে করতে বলল, তার মানে আপনি চেয়েছিলেন আমি আমি যেন ঘরের কোনো কাজ করতে না পারি আর রান্নাঘরেও যেতে না পারি, তাই না? সে আর বলতে, আমি বললে তো তুমি কোনোদিনও শুনতে না, উল্টো আমার সাথে জেদ করে আরো বেশি করে করতে। তাই বুদ্ধি খাটালাম আর কি। একদিন ড্যাডেরও বিশ্রাম নেওয়া হয়ে গেল, অন্যদিকে তোমারও ছুটি হয়ে গেল। আপনি অনেক খারাপ, তাই বলে এমন করবেন? জানেন ঋতুর একা হাতে সব কাজ করতে অনেক কষ্ট হয়। আমি যখন করতাম তখন তো ওর হেল্প পাওয়া সত্ত্বেও আমি নিজেই হাঁপিয়ে উঠতাম। আর এখন তো ওকে একাই সব করতে হয়। আমি একটু হাতও লাগাতে পারি না। কিচেনের দিকে যাচ্ছি দেখলেই বাবা ডেকে পাশে বসিয়ে রাখে আমায়। ভালোই তো, শ্বশুর আর বৌমা মিলে গল্প করবে। তবে তুমি টেনশন করো না, আমি খুব দ্রুত আরেকজনের কাজের মেয়ে নিয়ে আসবো। তোমার ঋতুর জন্য আর টেনশন করতে হবে না। আচ্ছা নেহা, নেহা একটা কথা বলো তো, কি কথা? তুমি এত ভালো কেন? মোটেও না। আমাকে মহৎ বলে মহৎদের কি বলবেন? সেটাই, মহৎ মানুষটাকে নিজের প্রশংসা শুনতে পছন্দ করে। এনিওয়ে, আমি বরং যাই, ফ্রেশ হয়ে আসি। বলেই জয় ওয়াশরুমে চলে গেল। নিহারও আয়রন করা শেষ, তাই সব শার্ট প্যান্ট নিয়ে আলমারিতে তুলে রাখলো। তারপর কিছু একটা ভেবে রুম থেকে বেরিয়ে গেল, আর খানিক বাদে ফিরল হাতে চায়ের কাপ সমেত। জয় ততক্ষণে ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে। নিহাকে চায়ের কাপ নিয়ে রুমে ঢুকতে দেখে মুখে হাসি টেনে গলায় ঝুলানো টাওয়েলটা স্ট্যান্ডে রেখে খাটে ধপাস করে বসে পড়ল। জয় জানতো নিহা ওর জন্য চা আনতেই রুম থেকে বেরিয়েছে, কারণ এই 3 দিন প্রতিদিনই অফিস থেকে আসার পর সে ওয়াশরুমে ঢুকলে নিহা ওর জন্য চা করে নিয়ে আসে। আর শীতের সময় চাটা যেন জয়ের জন্য সোনায় সোহাগা। আর সেটা যদি হয় নিহার হাতের, তাহলে তো কোনো কথাই নেই। নিহা যে খুব ভালো চা বানায় সেটা জয় যখন ওকে পছন্দ করতো না তখন থেকেই মানত। নিহা জয়ের হাতে চায়ের কাপ দিয়ে আবারও রুমে টুকটাক কাজ করতে লাগলো। জয় চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, আচ্ছা নেহা, তোমাকে এখনো সব গোছানো হয়নি? 3 দিন হয়েছে আমরা এই রুমে এসেছি, আর তুমি এখনো কি এত গুজগাছ করছো বলো তো? এই রুম থেকে যখন গেস্ট রুমে সেটেল করছিলে তখন তো একদিনেই সব সাজুগুজু হয়ে গেছিল, তাহলে এখন এত সময় লাগছে কেন? নিহা আলমারির কাপড়গুলো গোছাচ্ছিল, ওইগুলো আলমারিতে রাখতে রাখতেই বলল, আরে এসব রুম চেঞ্জ করার কারণে গোছগাছ করছি না। রুমের গোছগাছ গুলো তো গতকালই হয়ে গেছে। আসলে আলমারিটা একটু অগোছালো ছিল তো, তাই গুছাচ্ছিলাম আমি। ও। এরপর নিহা আর জয় আরও টুকটাক বিষয় নিয়ে কথা বলতে বলতে রাত 9টা 10 বেজে গেল। সবাই ড্রয়িং রুমে বসে খাবার খাচ্ছিল। আসলে শীতের দিন হওয়ায় রায়হান সাহেবই নতুন নিয়ম করেছেন রাত 9টায় ডিনার করে নেওয়াটা। নিহাও সেদিনের পর থেকে সবার সাথে বসেই খায়। সবাই যখন খাবার খেতে ব্যস্ত তখন রায়হান সাহেব গলা কাকড়ি দিয়ে বলে উঠলেন, জয়, বলছিলাম যে এখন তো তুই অফিস সামলাচ্ছিস আর আমিও অবসর পেয়ে গেছি। আর কদিনই বা একা একা সময় কাটাবো বল? এবার তো একজন খেলার সাথী আনার ব্যবস্থা কর। দেখ, এতদিন তুই বেপরোয়া ছিলি বলে এই বিষয়ে কথা বলিনি, বাট এখন তো তুই সাংসারিক হয়ে গেছিস। আই থিঙ্ক এবার আমাদের ঘরে নতুন আরেকজন সদস্য আসার সময় হয়েছে। আমার কিন্তু খুব শীঘ্রই একজন খেলার সাথী চাই, এই আমি বলে দিচ্ছি। রায়হান সাহেবের কথা শুনে জয় আর নিহা দুজনে অবাক হয়ে একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলো। বাবা এসব কি বলছে? খেলার সাথী চাই মানে? বললেই এসে যাবে নাকি? ওদের মধ্যে তো এখনো তেমন কোনো সম্পর্কই গড়ে ওঠেনি। আর নতুন অতিথি আসবে কোথা থেকে? এখনো তো নিজেদের মধ্যকার ভুল বুঝাবুঝিটাই ঠিক করতে পারলো না, আর বাবা বলছে তার নাকি খেলার সাথী চাই। এসব ভেবে জয়ের তো রীতিমতো ভীষণ লজ্জা পাচ্ছে। রায়হান সাহেব জয়ের মুখোমুখি বসেছিলেন। ছেলের বিষম লেগেছে দেখে উনি দ্রুত পানির গ্লাসটা এগিয়ে দিলেন। নে বাবা, পানি খা। তোর হঠাৎ ভীষণ লাগলো কি করে? জয় পানির গ্লাস নিয়ে ডকডক করে পুরো গ্লাসের পানি শেষ করে দিল। কি রে জয়, তোর হঠাৎ কাশি উঠলো কেন? নাকি তোর ড্যাডের কথাটা হজম করতে পারলি না? কোনটা? জয় বুঝতে পারলো ওর মম কি বোঝাতে চাইছে, কিন্তু এখন কিছু বলা যাবে না, তাই একটু নর্মাল হয়ে বলল, না মম, তেমন কিছু না। জয়ের কথা শুনেও নিহার কেন যেন বিশ্বাস হলো না, তাই নিচু স্বরে নিহা বলল, আপনি ঠিক আছেন? হ্যাঁ, আমি ঠিক আছি। নিহার তো এবার লজ্জায় মাটির সাথে মিশে যেতে মন চাইছে।
বাবাও না কি সব বলছেন? এভাবে কেউ খোলাখুলি বলে? নিহা জানে শ্বশুর মশাই তার অনেক ফ্রেন্ডলি, কিন্তু তাই বলে সবার সামনে এভাবে ইজ্জতের ফালুদা করবে? নিহার যেন লজ্জায় গলা দিয়ে আর খাবারই নামছে না, তবুও কোনো মতে খাবারটা শেষ করলো। একটু পর সবার খাওয়া হয়ে গেলে যে যা রুমে চলে গেল। রায়হান সাহেব রুমে চলে গেছেন। এটাই সুযোগ ঋতুকে ডাইনিং আর কিচেন গোছাতে একটু সাহায্য করার। গত 2 দিন ধরে শুধু এই সময় ঋতুকে একটু সাহায্য করতে পারে নিহা, বাকি সময় তো কিচেনের ধারে কাছেও যেতে পারে না। নিহাকে কিচেনে দেখে ঋতু অবাক হলো না, বরং হাসি মুখে বলল, ভাবি, তুমি এমন কেন? কেমন? এই যে মানুষ সুযোগ খুঁজে আরাম পাওয়ানোর জন্য, আর তুমি সুযোগ পাইয়াও রান্নাঘরে চলে আইসো আমার সাহায্য করণের জন্যই। বেশি কথা না বলে চুপচাপ খাবার খেয়ে নাও, আমি ততক্ষণে এগুলো ধুয়ে নিচ্ছি। ভাবি, তুমি শুধু শুধু কেন কষ্ট করে আইসো কত? আমি তো কইরা নিতে পারতাম। এতদিন পর স্বামীর একটু ভালোবাসা পাইছো, রুমে না গিয়ে রান্নাঘরে আইতে গেলা কেন? যাও রুমে যাও, ভাইজান আবার রাগ করবো। এসব আমি করে নিব। আরে উনি কিছু বলবেন না, তুমি খেয়ে নাও তো। ঋতু এবার প্লেটে খাবার নিয়ে খেতে শুরু করলো, আর খেতে খেতেই বলল, তবে একটা কথা কি জানো ভাবি? নিহা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো ঋতুর দিকে। ঋতু বলল, আমি কিন্তু মেলা খুশি হইছি যে ভাইজান এখন তোমারে ভালোবাসে দেখে। আমি তো সবসময় দোয়া করতাম যেন তোমারে ভাইজান বুঝতে পারে আর যেন তোমারে খুব খুব ভালোবাসে। আমি চাইতাম ভাইজান তোমারে মেলা ভালোবাসুক। আল্লাহ আমার কথা শুনছে। তোমার সুখ দেখা আমার যে কি ভালো লাগে বলে বুঝাইতে পারুম না। সব সুখ কি আর সবার কপালে সয় রে ঋতু? এভাবে কেন কইতাছো ভাবি? তার মানে আমি কি যা দেখি সবই কি ভাইজানের লোক দেখানো? ভাইজান কি তোমারে এখনো ভালোবাসে না? আসলে ঠিক তা নয়, উনি আমাকে ভালোবাসেন ঠিকই, কিন্তু আমার কেন যেন ওনার ভালোবাসাটা মেনে নিতে কষ্ট হচ্ছে। জানো ঋতু, উনি গত 15 দিনে আমাকে কম হলেও 1000 বার ভালোবাসি বলেছেন, কিন্তু আমি কোনো জবাব দিতে পারিনি। অনেকবার আমার সাথে ক্লোজ হতে চেয়েছেন, আমি তাতেও সম্মতি দিতে পারিনি। সবসময় মনের মধ্যে একটা বাধা কাজ করে আমার। যখনই উনি আমার সাথে ঘনিষ্ঠ হতে চায়, তখন আমার কেন জানি না ওনার করা সব ওটাইগুলো চোখের সামনে ভাসতে থাকে। হ্যাঁ, আমি জানি যে উনি জোর করলে আমি বাধা দিতে পারবো না, কারণ উনি আমার স্বামী আর আমার উপর কোনো অধিকার আছে ওনার। বাট আমার মন থেকে সায় আসছে না ওনাকে কাছে টানো। ঋতুর খাওয়া শেষ, সেও এবার কাজে হাত লাগালো। ঋতু একজন ম্যাচিওর মেয়ে, তাই সে বোঝে নিহার কষ্টটা। নিহা যতটুকু বলেছে ততটুকুতে সে বুঝে গিয়েছে জয় এখন নিহাকে অনেক ভালোবাসে আর নিহাকে স্ত্রীর অধিকার দিতে চায় সে। ঋতু কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, তুমি তো ভাইজানের ভালোবাসা, তাহলে কেন এত বাধা কও তো? জানি না ঋতু, শুধু এইটুকুই জানি, কারো 2 দিনের মায়ায় পড়তে চাই না। ঋতু কিছু খুঁজে পেল না নিহার কথার পিঠে বলার জন্য, তাই চুপ করে রইল। প্রায় মিনিট 5 পর ওরা কাজ শেষ করে নিজেদের রুমে চলে গেল। সেদিনের পর থেকে জয়ের জন্য রাতে এখন আর চা আনতে হয় না, কারণ জয় নিজেই বারণ করেছে নিহাকে চা না আনতে। নিহা রুমে এসে দেখলো জয় বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপছে। মূলত নিহা যতক্ষণ রুমে আসে না ততক্ষণ জয় এটাই করে প্রতিদিন। নিহা আসার পর আর মোবাইলটা হাতেও নেয় না, আজও তার ব্যতিক্রম হলো না। নিহাকে রুমে আসতে দেখে জয় মুচকি হেসে মোবাইলটা বালিশের পাশে রেখে দিয়ে 2 হাত মাথার নিচে রেখে আরাম করে শুয়ে নিহার দিকে চেয়ে রইল। যেই চাহনিতে নিহা প্রতিনিয়ত ঘায়েল হয়, শুধু নিহা কেন, এই চাহনিতে যে কোনো মেয়ে অনায়াসে তলিয়ে যেতে পারে। নিহা তো জয়কে প্রথম দেখেই এই চোখের মনিতেই আটকে গিয়েছিল। জয়ের শান্ত চাহনিটা যেন নিহাকে ক্ষণে ক্ষণে দুর্বল করে দেয়, কিন্তু নিহা এত তাড়াতাড়ি দুর্বল হতে চায় না, তাই নিজের সুপ্ত আবেগটা চাপা রেখে বলল, এমন করে তাকিয়ে আছেন কেন? দেখছি ম্যাডামের এতক্ষণে আসার সময় হলো। কি করব বলুন? ঋতুকে একটু সাহায্য করতে না পারলে আমার সারা রাত ঘুমই আসবে না। মেয়েটা একা একা কতক্ষণ করবে এতগুলো কাজ, তাই ওকে একটু হেল্প করে আসলাম। কথাগুলো বলতে বলতে নিহা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মাথাটা হালকা আঁচড়ে নিল। জয় আগের মতো শুয়ে থেকেই বলল, আমার বউয়ের এত গুণ আমি কোথায় নেই নিব? আমার বউয়ের এত গুণ আমি কোথায় নিই বলো তো? আচ্ছা, তোমার এত গুণ কেন বলো তো? তবু কারো মন পাওয়ার গুণটা নেই। আদৌ কি তাই? নাকি মনের পাশাপাশি পুরো মানুষটাকে বশ করে নেওয়ার ক্ষমতা রাখো? আমার তো মনে হয় পুরো আমিটাকে এখন তোমার করে নিয়েছো। জয়ের কথায় নিহা তাচ্ছিল্য হাসল, হেসে বলল, আজকাল আবেগটা একটু বেশি হয়ে গেছে আপনার, তাই এমন মনে হচ্ছে। আবেগের বশে মানুষের সাদাকেও রঙিন মনে হয়, জানেন নিশ্চয়ই সেটা। মেবি। তাই তো আজকাল শুধু চারপাশে নিহা নামক অস্তিত্বটাই শুধু খুঁজে পাই। নিজেকে বোঝান যে আবেগ দিয়ে জীবন চলে না, এটা বাস্তবতা, তাহলে আর এমনটা হবে না। কারণ গেও মেয়েদের সাথে আর যাই হোক সংসার করা যায় না, কথাটা মনে করলেই হবে।
কথাগুলো বলে নিহা ওয়াশরুমে চলে গেল। জয়ের বুঝতে দেরি হলো না নিহা ওর কথাটাই ওকে ফিরিয়ে দিয়েছে, কারণ একদিন নিহা বলেছিল যে তোর মতো একটা গেও মেয়ের সাথে আর যাই হোক সংসার করা যায় না, সময় থাকতে আমার জীবন থেকে চলে যা, নয়তো আমি তোর জীবন নরকে পরিণত করব। কথাটা মনে পড়তে জয়ের হৃদয়টা বিষাদে ছেয়ে গেল। ওর আসলে অবহেলা পাওয়াটাই প্রাপ্য, কারণ এতদিন ও নিহার সাথে যে ব্যবহারটা করেছে তাতে নিহা ভালো করে কথা বলছে সেটাই অনেক। তবে সে হার মানবে না, যে করে হোক নিহার রাগটা ভাঙাবেই। এবার অন্তত মান অভিমানের পালাটা জোগানো দরকার। কথাগুলো নিজের মনে গুছিয়ে নিয়ে জয় সোজা হয়ে শুয়ে পড়ল। খানিক বাদে নিহা ওয়াশরুম থেকে বেরিয়ে সোজা বিছানায় এসে শুয়ে পড়ল। তারপর লাইটটা অফ করে ডিম লাইটটা জ্বালিয়ে দিল। নিহা একটু অবাকই হলো, কারণ প্রতিদিন সে শোয়ার সাথে সাথেই জয় ওকে পেছন থেকে জড়িয়ে ধরে, কিন্তু আজ কেন যেন জয় ওকে জড়িয়ে ধরল না। এভাবে কয়েক মিনিট অতিবাহিত হয়ে গেল। নিহা ওপাশ ফিরেই শুয়েছিল। একটু পর জয়ের দিকে ফিরে শুতে আচমকা জয়ের সাথে চোখাচোখি হয়ে গেল। নিহার বুঝতে দেরি হলো না জয় এতক্ষণ ওর দিকেই তাকিয়েছিল। আবারও সেই শান্ত চাহনি, যেই চাহনির গভীরতায় নিহা মুহূর্তেই তলিয়ে গিয়েছে। তবে সেটা বেশি সময়ের জন্য না, মাত্র কয়েক সেকেন্ডের জন্য। রুমের মাঝে পিনপতন নীরবতা, কারো মুখ দিয়ে কথা বলার যেন প্রয়োজনই পড়ছে না। দুজনের চোখে দৃষ্টি বিনিময় করে যেন ব্যক্ত করছে হাজারো না বলা কথা। জয় নিহার গালে আলতো করে হাত রেখে কোমলভাবে স্পর্শ করলো। জয়ের এমন কোমল স্পর্শে নিহা যেন কেঁপে উঠল, তবে প্রকাশ করলো না সেটা, বরং ঠায় জয়ের চোখে চোখ রেখে শুয়ে রইল। নীরবতার সুতো ছিঁড়ে হঠাৎ জয় কথা বলল। নিহা, হুম ডাইনিনের ড্যাড কি বলেছে শুনেছো? শুনেছিলাম। আচ্ছা, আমরা কি চাইলে আমাদের মধ্যে সব ঠিক করতে পারি না? চাইলেই কি ড্যাডের ইচ্ছাটা পূরণ করতে পারি না? নিহা নিশ্চুপ। নিহাকে চুপ করে থাকতে দেখে জয় আবারও বলে উঠল। কি হলো, কথা বলছো না কেন? আজ রাতটা ভালোবাসা হলে খুব বেশি ক্ষতি? আমরা কি চাইলেই পারি না সব ভুলে আর একটা অস্তিত্বের জন্ম দিতে? নিহা কোনো কথা বলল না, আগের মতোই চুপচাপ জয়ের মুখের দিকে তাকিয়ে রইল। আচ্ছা, আজকে কি কথা না বলার পণ করেছো? কিছু বলছো না যে? আমরা কি আবার নতুন করে শুরু করতে পারি না? আমি আমার ভুলগুলো শুধরে নিতে চাই নিহা। আমি তোমাকে সে অধিকারটা দিতে চাই। মন সায় দিচ্ছে না। নীরবতার মাঝখান থেকে নিহার ছোট করে বলা মন সায় দিচ্ছে না কথাটা যেন এক মুহূর্তে জয়ের পুরো পৃথিবীটা থমকে দিল। সকল আশা ভরসা যেন নিমেষেই শেষ হয়ে গেল। তার মানে কি নিহা ওকে এখনো ক্ষমা করতে পারেনি? জয়ের পুরো হৃদয়টা যেন বিষাদে ছেয়ে গেছে। নিজের অজান্তে নিহার গালে থাকা হাতটা গুটিয়ে আসলো। নিহাকে এই মুহূর্তে কি বলবে বা কি বলা উচিত কিছুই বুঝতে পারছে না জয়। তবুও নিজেকে শক্ত রেখে ধরা গলায় বলল, নিহা, তুমি আমাকে এত ঘৃণা করো যে আমাকে এখনো ক্ষমাই করতে পারোনি। আমি কি এতটাই খারাপ যে আমাকে ক্ষমা করা যায় না? আমি আমি মানছি আমি ভুল করেছি, আর মানুষ মাত্রই তো ভুল, তাই বলে কি আমাকে নতুন করে কোনো সুযোগ দেওয়া যায় না? আমরা কি সব ভুলে নিজেদের মাঝে মিশে যেতে পারি না? আমি তোমার রন্ধ্রে রন্ধ্রে মিশে যেতে চাই নিহা, তোমাকেও আমার রন্ধ্রে রন্ধ্রে মিশিয়ে নিতে চাই। আজ খুব ইচ্ছে করছে তোমায় নিজের করে পেতে, তোমাকে সব ভালোবাসা উজাড় করে দিতে। কথাগুলো বলছি আর নিহার গালে আলতো হাতে স্পর্শ করে যাচ্ছে জয়। জয়ের কোমল স্পর্শে নিহার যেন সারা শরীর শীতল স্রোত বয়ে যাচ্ছে, কিন্তু তবুও নিজেকে আবেগে না ভাসিয়ে শক্ত গলায় বলল, আপনি আমার স্বামী, আমার উপর পূর্ণ অধিকার আছে আপনার। আপনি চাইলে আমি বাধা দিতে পারবো না, কিন্তু সত্যি বলতে মন থেকে সায় দিতে পারছি না। তবে আপনি চাইলে আপনার অধিকার আদায় করে নিতে পারেন, আমি বাধা দিব না আপনাকে। নিহার কথাগুলো যেন জয়ের ভাঙা মনটাকে আরো একবার ভেঙে চুরমার করে দিল, যেটা জয়ের মুখ দেখে বোঝা যাচ্ছে। তবে ভাঙা মনটাকে গুটিয়ে নিয়ে হাসি মুখে টেনে বলল জয়, না নিহা, আমি এভাবে তোমাকে চাই না। তোমার মনের বিরুদ্ধে কিচ্ছু না। যতক্ষণ না তুমি মন থেকে চাইছো আমরা একসাথে এইভাবে পথ চলতে পারবো, ততদিন আমি তোমার এত কাছে যাব না। যেদিন তুমি নিজ থেকে টানবে আমি সেদিনের অপেক্ষায়। অনেক রাত হয়েছে, ঘুমাও। জয় কথাগুলো বলে ওপাশ ফিরে শুয়ে পড়ল। নিহার বুঝতে দেরি হলো না জয় ওর কাজে কষ্ট পেয়েছে, কিন্তু সেই বা কি করবে? মন সায় না দিলে তো জোর করে হয় না। নিহা একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবতে লাগলো, আমি জানি মানুষটা আমাকে আগে ভালো না বাসলেও এই কয়দিনে অনেকটাই ভালোবেসে ফেলেছে। আমি এটাও জানি উনি আমাকে নিজের অংশ করতে চান, নিজের ভালোবাসায় সিক্ত করতে চান। কিন্তু আমারই বা দোষ কি? আমারও যে ইচ্ছে করে না ওনার ভালোবাসা পেতে, তা নয়। আমিও তো চাই উনি আমায় ভালোবাসুক, আমাকে নিজের সাথে মিশিয়ে নিক, কিন্তু কেন যেন
ওনাকে কাছে টেনে নিতে আমার মনের মধ্যে কেমন একটা সংশয় কাজ করে, একটা বাধা কাজ করে। এখন যে মানুষটা আমার জন্য অনেক কষ্ট পাচ্ছে, আমি তো চাইনি মানুষটা কষ্ট পাক। হ্যাঁ, নিহা এই মানুষটার কষ্ট কিছুতেই সহ্য করতে পারে না। এই মানুষটাকে সে কিছুতেই কষ্ট দিতে চায় না, কিন্তু ওরই বা কি করার আছে? ও তো নিজের ইচ্ছায় কষ্ট দিচ্ছে না। কথাগুলো ভাবতে ভাবতে নিহা কখন যে ঘুমিয়েছে তার কোনো হিসেব নেই। সকালবেলা আজ জয়ের ঘুমটা নিহার আগেই ভেঙে গিয়েছে। জয় ঘুম ভেঙে চোখ খুলতে দেখলো নিহা ওরই বুকে গুটিসুটি হয়ে বেঘরে ঘুমোচ্ছে। জয় এটা দেখে মুচকি হাসলো, কিন্তু জয়ের হাসিটা বেশি সময় স্থায়ী হলো না। হঠাৎ কিছু একটা মনে হতে জয় দ্রুত নিহাকে বালিশে শুয়ে দিয়ে নিহার কপালে আর গালে হাত দিয়ে চেক করলো, আর সাথে সাথে আটকে উঠলো। নিহার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। জয়ের যেন মুহূর্তে পুরো পৃথিবীটা থমকে গেল। কোনো উপায়ন্ত না পেয়ে আলতো হাতে নিহার গাল স্পর্শ করে ডাকতে লাগলো, নিহা 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 উঠো, চোখ খুলো। নিহা, সকাল হয়ে গেছে তো, উঠবে না? আর কতক্ষণ ঘুমাবে? কিন্তু জয়ের ডাকে নিহার কোনো হেলদেল হচ্ছে না। মনে হলো জয়ের যেন এবার টেনশন হতে লাগলো। একে তো নিহা প্রতিদিন ওর আগে উঠে যায়, আর আজ এখনো ওঠেনি। তার উপর নিহাকে এত ডাকার পরেও সাড়া দিচ্ছে না। যেখানে এক ডাকে নিহার ঘুম ভেঙে যায়। জয় দিক বিদিক শূন্য হয়ে এবার আরো জোরে জোরে ডাকতে লাগলো নিহাকে। নিহা, এই নিহা, আরে উঠো। ডাকছি, শুনতে পাচ্ছ না? প্লিজ চোখ খোলো। দেখো আমি তো ডাকছি তোমায়। তোমার না দেরি করে ঘুম থেকে উঠতে ভালো লাগে না? তাহলে আজ এতক্ষণ ঘুমাচ্ছ কেন? নিহা, এই নিহা, এবার কিন্তু আমার রাগ হচ্ছে বলে দিচ্ছি। তাড়াতাড়ি চোখ খুলো বলছি। জয়ের এত ডাকা ডাকিতেও নিহা কোনো চোখ খুলো না, বরং আগের মতোই বেঘরে ঘুমোতে লাগলো। এত ডাকাডাকির পরেও নিহার এভাবে চোখ না খোলাটা জয়ের যেন আর হজম হলো না। জয়ের মস্তিষ্ক যেন মুহূর্তেই শূন্য হয়ে গেল। কি করবে কিছুই বুঝতে পারছে না। ফাঁকা মস্তিষ্ক নিয়ে এবার বাড়ির সবাইকে ডাকতে লাগলো। ড্যাড, ড্যাড, মম, আরে তোমরা সবাই কই গেলা? এদিকে আসো। নিহা প্লিজ উঠো। তুমি এত সময় ধরে চোখ খুলছো না কেন? আমার বুঝি টেনশন হচ্ছে না? জয় এত জোরে ডেকেছে যে জয়ের ডাকগুলো যেন পুরো বাড়িতে প্রতিধ্বনি হতে লাগলো। সকাল সকাল জয় এত জোরে ডাকছে কেন সেটা রায়হান সাহেব, শায়লা বেগম, জেসি, এমনকি ঋতু পর্যন্ত দেখতে ওদের রুমের সামনে চলে এসেছে। জয় বাবা, দরজা খোল। কি হয়েছে, এত জোরে ডাকছিস কেন? জয় বাবার কণ্ঠ পেয়ে দ্রুত গিয়ে দরজাটা খুলে দিয়ে ওদেরকে ভেতরে ঢুকতে দিল। কাতর কণ্ঠে বলল, ড্যাড দেখো না, নিহা কথা বলছে না। আমি এতবার ডাকছি, তারপরও আমার ডাকে সাড়া দিচ্ছে না। আচ্ছা ওর জ্বর হয়েছে তাই বলে ডাকে সাড়া দিবে না? আচ্ছা কথা না হয় বললো না তাই বলে কি চোখ মেলেও দেখবে না? তুমি একটু ট্রাই করে দেখো তো। সবার নজর এবার জয়ের দিক থেকে সরে গিয়ে নিহার উপর পড়ল। নিহার শরীরটা নিস্তেজ হয়ে পড়ে আছে বিছানায়। রায়হান সাহেব ছেলের কথা শুনে আর এক মুহূর্ত যেন দাঁড়িয়ে থাকতে পারল না। দ্রুত গিয়ে নিহাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ডাকতে লাগলো, কিন্তু ওনার ডাকেও ফলাফল শূন্য। নিহা না কোনো রকম সাড়া দিল আর না কোনো রকম চোখ খুলল। রায়হান সাহেবের আর বোঝার বাকি রইল না নিহা সেন্সলেস হয়ে পড়েছে। জয়, ও তো সেন্সলেস হয়ে পড়েছে। রায়হান সাহেবের কথায় যেন জয় সহ উপস্থিত সবাই অবাক। নিহা সেন্সলেস হয়ে গেছে মানে? জয় তো রীতিমতো পুরো শরীর কাঁপছে। ড্যাড কি বলছো তুমি? সেন্সলেস মানে? হ্যাঁ জয়, আমি যা বলছি একদম ঠিকই বলছি। আমার ফোনটা তো রুমে ফেলে এসেছি। তোর ফোনটা কোথায়? আমাকে দে। আমি ড্রাইভারকে গাড়ি বের করতে বলছি, তুই ওকে কোলে তুলে নে। ওকে হসপিটালে নিতে হবে। এই নাও ড্যাড, আমি নেহাকে নিচ্ছি। তুমি তাড়াতাড়ি ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। কথাটা বলেই জয় দ্রুত গিয়ে নিহাকে কোলে তুলে নিল। তারপর আর এক মুহূর্তও সেখানে না দাঁড়িয়ে নিহাকে নিয়ে বেরিয়ে গেল। পেছনে কে আসলো আর কে না আসলো সেটাও পরোয়া করলো না। হসপিটালের করিডোরে টানা 8 ঘন্টা চিন্তিত মুখ নিয়ে এপাশ ওপাশ পায়চারি করছেন রায়হান সাহেব। আর পাশেই রাখা একটি টুলে 2 হাতে মুখ গুজে মাথা নিচু করে বসে আছে জয়। দুজনকেই দেখে বোঝা যাচ্ছে খুব টেনশনে আছে। দুজনই বারবার দরজার দিকে তাকাচ্ছে, হয়তো ভেতর থেকে কেউ বেরিয়ে আসার অপেক্ষা করছে। নিহাকে নিয়ে জয় আর রায়হান সাহেব এসেছে। যদিও শায়লা বেগম সাথে আসতে চেয়েছিলেন, কিন্তু জয় আনেনি। কারণ রায়হান সাহেব না জানলেও জয় জানে শায়লা বেগম নিহাকে কতটা অপছন্দ করে। তাই জয় চায়নি মা ওদের সাথে আসুক। কিন্তু জয় তো আর জানে না যে নিহার এমন সেন্সলেস হয়ে পড়াতে শায়লা বেগমেরও খারাপ লাগছে। শায়লা বেগম এতদিন ধরে নিহাকে অপছন্দ করে আসলেও এখন নিহার হঠাৎ এমন অসুস্থ হয়ে পড়াটা যেন উনিও মেনে নিতে পারছেন না। খানিক বাদে দরজা ঠেলে একজন ডক্টর বেরিয়ে আসলেন। ডক্টরকে বেরিয়ে আসতে দেখে রায়হান সাহেব দ্রুত ডক্টরের সামনে গেল। ডক্টর, নিহা কেমন আছে? সেন্স ফিরেছে? আমরা কি নিহার সাথে দেখা করতে পারবো? দেখুন রায়হান সাহেব, আমি বুঝতে পারছি আপনাদের অবস্থা। আপনারা শান্ত হন। যদিও এখনো পেশেন্টের সেন্স ফিরেনি, তবে আমরা চেষ্টা করছি। আচ্ছা ডক্টর, ওর এভাবে হঠাৎ সেন্সলেস হয়ে যাওয়ার কারণ কি?
দেখুন, এই বিষয়ে আমরা কিছু নিশ্চিত হয়ে বলতে পারছি না, তবে মনে হচ্ছে দীর্ঘদিন ধরে খাওয়ার অনিয়ম আর ঘুম কম হওয়ার কারণে এমন সেন্সলেস হয়ে পড়েছে। তার উপর ওনার শরীরে এখন 100-র উপরে জ্বর, এটাও মাথায় রাখতে হবে। তাই আমরা এখনই নিশ্চিত হয়ে কিছু বলতে পারছি না পেশেন্টের মেইন প্রবলেমটা কি। বাই দ্য ওয়ে, আমি যেই কারণে আপনাদের কাছে এসেছিলাম, আচ্ছা আপনাদের সাথে কি কোনো মেয়ে এসেছে? আই মিন পেশেন্টের কোনো মেয়ে রিলেটিভস? কেন বলুন তো? না, আসলে পেশেন্টের কয়েকটা টেস্ট করতে হবে, আর তার জন্য পেশেন্টকে হাসপাতালে ড্রেস পরাতে হবে। তাই বলছিলাম আর কি, যদি পেশেন্টের ড্রেস চেঞ্জ করার জন্য আমার সাথে কাউকে ভিতরে পাঠাতেন। রায়হান সাহেব একবার ছেলের দিকে তাকিয়ে আবারও ডক্টরের দিকে তাকালেন, তারপর বললেন, না, আমাদের সাথে তো কোনো মেয়ে নেই ডক্টর। এক কাজ করুন, আপনাদের কোনো ফিমেল নার্সকে দিয়ে একটু চেঞ্জ করিয়ে দিন প্লিজ। ওকে, ঠিক আছে। বলেই ডক্টর আবারও ভেতরে চলে গেল। রায়হান সাহেব এবার ছেলের পাশে গিয়ে কাঁধে হাত রাখলেন। হঠাৎ কাঁধে কারোর হাতের স্পর্শ পেতে জয় চমকে তাকালো। বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে হঠাৎই জয় উঠে বাবাকে জড়িয়ে ধরে ঢুকরে কেঁদে উঠল। রায়হান সাহেব ছেলের অবস্থা বুঝতে পারছেন, তাই তো ছেলের পিঠে সান্ত্বনার হাত রাখতে ভুল করলেন না। বাবার স্নেহের হাতের স্পর্শ পেয়ে সাথে সাথে জয় কেঁদে উঠে বলল, ড্যাড নিহার কিছু হবে না তো? ও ঠিক হয়ে যাবে তো? সুস্থ হয়ে আবার আমার সাথে কথা বলবে তো? শান্ত হ বাবা, নিহার কিচ্ছু হবে না, ও একদম ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য রাখ। নিশ্চয়ই আল্লাহ আমাদের নিরাশ করবেন না। তখনই শায়লা বেগম আর জেসির আওয়াজ কানে আসলো। রায়হান সাহেব ছেলেকে ছাড়িয়ে আবারও টুলে বসিয়ে দিলেন। এরপর ছেলেকে পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, টেনশন করিস না বাবা, দেখবি সব ঠিক হয়ে যাবে। রায়হান, নিহা কেমন আছে এখন? ডক্টর কি বলেছে? স্ত্রীর প্রশ্ন শুনে রায়হান সাহেব এবার উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, ডক্টর এখনো সেন্স ফেরাতে পারেনি, কিছু টেস্ট করাতে হবে নাকি, তারপর বোঝা যাবে কি হয়েছে। কি বলছো? 8 ঘন্টা হয়ে গেছে, এখনো সেন্স ফেরেনি? মানে এতক্ষণ সেন্সলেস থাকলে তো যে কোনো কিছু হয়ে যেতে পারে। তুমি ডক্টরকে বলনি যে করেই হোক সেন্সটা ফিরিয়ে আনতে? ডক্টর কি আমার থেকে কম বুঝবেন নাকি? ওনারা যেটা ভালো মনে করে সেটাই তো করবে। আগে দেখি রিপোর্টে কি আসে, তারপর না হয় ডক্টরকে যা বলার বলবো। শায়লা বেগম স্বামীর কথায় যুক্তি খুঁজে পেলেন, যার কারণে উনি সম্মতি সূচক মাথা নাড়িয়ে দাঁড়িয়ে রইলেন। জেসি এতক্ষণ ওদের থেকে একটু দূরে দাঁড়িয়েছিল। ভাই কেমন বিধ্বস্ত হয়ে বসে থাকতে দেখে ওরও এবার খারাপ লাগতে লাগলো। কিছু সময়ের ব্যবধানে ওর হাসি খুশি ভাইটা কেমন অসহায় হয়ে পড়েছে। ভাইকে এই অবস্থায় দেখে জেসির খুবই খারাপ লাগছে। সে আর দাঁড়িয়ে থাকতে না পেরে ধীর গতিতে ভাইয়ের কাছে এগিয়ে গেল। জয় এক দৃষ্টিতে সামনের দেয়ালের দিকে তাকিয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে সেই জগতে নেই, হয়তো নিহাকে নিয়েই ভাবছে। জেসি ভাইয়ের কাঁধে হাত রেখে কান্না মিশ্রিত গলায় বলল, ভাইয়া, এমন ভেঙে পড়ছিস কেন? প্লিজ এমন ভেঙে পড়িস না। দেখবি ভাবির কিচ্ছু হবে না, ও একদম ঠিক হয়ে যাবে। তুই নিজেকে শক্ত রাখ। জেসির এতগুলো কথায়ও জয়ের যেন কোনো হেলদোল হলো না। ভাই কেমন পাথর হয়ে যেতে দেখে জেসি চলো চলো চোখে মায়ের দিকে তাকালো। শায়লা বেগম এতক্ষণ ধরে ওদের দিকেই তাকিয়েছিল। ছেলের পাথর হয়ে বসে থাকাটা ওনার সহ্য হচ্ছে না, তাই উনি এবার ছেলের পাশে এসে দাঁড়ালেন। কিছু একটা ভেবে ছেলের কাঁধে হাত রাখলেন। কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে জয়ের দ্বিতীয়বারের মতো ঘোর কাটলো। চমকে তাকালো হাতের মালিকের দিকে। মা দাঁড়িয়ে আছে ওর পাশে। শায়লা বেগম আশ্বাসের বুলিতে বললেন, টেনশন করিস না বাবা, নিহা একদম সুস্থ হয়ে যাবে, ওর কিচ্ছু হবে না। তুই এমন করে ভেঙে পড়িস না। তোর কিছু হলে মেয়েটা তো তখন আরো বেশি কষ্ট পাবে। তুই তো জানিসই মেয়েটা তোর কষ্ট সহ্য করতে পারে না। কষ্ট পাস না, সব ঠিক হয়ে যাবে। জয়ের চোখের কোণে বেয়ে টুপ করে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। ধরা গলায় বলল, মম, আমার কারণে এমনটা হয়েছে তাই না? আমি জানি আমার জন্যই আজ নিহার এই অবস্থা। যদি আমি খেয়াল করতাম তাহলে ওর জ্বর আসতো না, আর সেন্সলেসও হতো না। সব আমার দোষ, সব আমার। বিশ্বাস করো মম, ওর কিছু হলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। নেভার। শায়লা বেগম ছেলের কষ্টটা অনুধাবন করতে পারছেন, কারণ উনি জানেন ওনার ছেলে অ্যাক্সিডেন্টের পর থেকে নিহাকে অনেক ভালোবেসে ফেলেছে, আর ভালোবাসবেই বা না কেন। যেই মেয়ে নিজের খাওয়া ঘুম বাদ দিয়ে রাত দিন এক করে ওকে সুস্থ করে তুলেছে, ওকে তো ভালোবাসাই যায়। হয়তো শায়লা বেগম তখন বুঝতে পারেনি, কিন্তু এখন হাড়ে হাড়ে বুঝতে পারছেন। প্রায় ঘন্টাখানেক পর একজন মহিলা ডক্টর বেরিয়ে আসলেন ভেতর থেকে। ডক্টরকে বেরোতে দেখে জয় সহ সবাই এগিয়ে এলো। জয় কিছু বলার আগেই রায়হান সাহেব বলে উঠলেন, ডক্টর, নিহা কেমন আছে এখন? সেন্স ফিরেছে ওর? হ্যাঁ, পেশেন্টের সেন্স ফিরেছে। মুহূর্তেই সবার মুখে হাসি ফুটল।
রায়হান সাহেব খুশি হয়ে বললেন, ডক্টর সত্যি বলছেন আপনি? নিহার সেন্স ফিরে এসেছে? হ্যাঁ, পেশেন্টের জ্ঞান ফিরেছে, কিন্তু ডক্টরের মলিন কণ্ঠে বলা কথা শুনে সবার মুখের হাসি যেন মুহূর্তে গায়েব হয়ে গেল। রায়হান সাহেব অবাক হয়ে বলেন, কিন্তু কি ডক্টর? তার আগে এটা বলুন যে পেশেন্ট আপনার কি হয়? কেন আমার মেয়ে? আপনি কি মেয়েকে কোনো পশুর সাথে বিয়ে দিয়েছিলেন? ডক্টরের কথা শুনে রায়হান সাহেব অবাক হয়ে একবার জয়ের দিকে তাকিয়ে আবারও ডক্টরের দিকে তাকালেন। মানে হলো আমার মনে হয় আপনার মেয়েকে যার সাথে বিয়ে দিয়েছিলেন সে নিশ্চয়ই একজন অমানুষ আর পশু ছিল। আচ্ছা, কখনো কি মেয়ের খোঁজ খবর নেননি নাকি? কখনো কি মেয়ের কাছে জানতে চেয়েছেন মেয়ে সুখে আছে কিনা? নাকি বিয়ে দিয়েই দায়িত্ব পালন করে ফেলেছেন কোনটা? দেখুন, আমি আপনার কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। প্লিজ ক্লিয়ার করে বলবেন একটু। ওকে, বলছি। আপনি এমন একজনের সাথে মেয়েকে বিয়ে দিয়েছেন যে আপনার মেয়েকে একেবারে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। যদি ওনার ড্রেস চেঞ্জ করার সময় নার্স আমাকে ডেকে না দেখাতো, তাহলে তো আমি জানতেই পারতাম না যে এখনো এমন মানুষ হয় যারা পশুর মতো বউ মারে। আপনার মেয়ের পুরো শরীরে অজস্র মারের দাগ। মারগুলো এমনভাবে মেরেছিল যে প্রতিটা মারের স্থানে রক্ত মরে গিয়ে জমাট বেঁধে গেছে। আপনি পুরুষ মানুষ না হলে আমি অবশ্যই আপনাকে নিয়ে গিয়ে দেখাতাম যে কতটা পশুর মতো মেরেছে আপনার মেয়ের জামাই। আর মারগুলো একদিন দুদিনের নয়। দাগগুলো দেখে আমি যেটা বুঝতে পারলাম সেটা হলো দাগগুলো দীর্ঘদিন ধরে মারার কারণে হয়েছে। অর্থাৎ ওনাকে দীর্ঘদিন ধরে শরীরে মারাত্মকভাবে আঘাত করা হয়েছে। শরীরের এমন কোনো জায়গা নেই যেখানে মারের দাগ নেই। আর সবচেয়ে বড় কথা হলো ওনার শরীরে দীর্ঘদিন ধরে জ্বর ছিল, যার কারণে ওনার জ্বরটা টাইফয়েডে পরিণত হয়েছে। একদিকে মারের কারণে শরীরের বেশিরভাগ অংশে রক্ত জমাট বেঁধে গেছে, অন্যদিকে দীর্ঘদিন ধরে ওনার জ্বর ছিল। দুটো মিলে পেশেন্টের রক্ত ব্যাপকভাবে প্রভাব ফেলেছে, যার কারণে ওনার রক্তে ক্যান্সার ধরা পড়েছে। আর পেশেন্টের কন্ডিশনও তেমন ভালো না। পেশেন্টের কন্ডিশন খুবই ক্রিটিক্যাল, তবে এখনও ফার্স্ট স্টেজে হওয়ায় আমরা সেন্স পেতে সক্ষম হয়েছি। ডক্টরের এক নাগালে বলা কথাগুলো শুনে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রায়হান সাহেব তো বিশ্বাসই করতে পারছেন না ওনার ছেলে এমন জানোয়ারের মতো নিহাকে মেরেছে। আর নিহাও তো একবার বলতে পারতো, তাহলে হয়তো উনি এই নরপশুর হাত থেকে ওকে রক্ষা করতে পারতেন। রায়হান সাহেবের এখন এই ভেবে মাথা ফাটাতে ইচ্ছে করছে যে কেন উনি নিহার বিয়েটা জয়ের সাথে দিয়েছিল। রায়হান সাহেবের ভাবতেই চোখের কোণে জল এসে গেছে। আজ ওনার জন্য কিনা নিহা মৃত্যুর মুখে পতিত হয়েছে। হ্যাঁ, তার জন্যই তো। তিনি যদি জয়ের সাথে নিহার বিয়ে না দিতেন তাহলে আজকে এই দিনটা আর দেখতে হতো না কাউকে। নিহার ক্যান্সার ধরা পড়েছে কথাটা যেন উপস্থিত সবার উপর প্রভাব ফেলেছে। শায়লা বেগম আর জেসি তো এখনো অবাক হয়ে ডক্টরের মুখে পানে চেয়ে আছে। আর জয়, সে তো এখনো বাকরুদ্ধ হয়ে ঠায় দাঁড়িয়ে আছে। আশেপাশের জগৎ থেকে যে সে অনেক দূরে সেটা ওকে দেখে বোঝা যাচ্ছে। হয়তো ওর বিশ্বাসই হচ্ছে না ওর জন্য আজ নিহা মৃত্যুর মুখে। এমন একটা দিন আসবে সেটা জয় কখনো কল্পনাও করেনি। জয় কেন, হয়তো রায়হান সাহেবের বাড়ির কেউই কল্পনা করতে পারেনি এমন একটা দিন আসবে। রায়হান সাহেব অবিশ্বাস্য কণ্ঠে বলেন, ডক্টর, এসব কি আপনি কি বলছেন? নিশ্চয়ই আপনার কোথাও ভুল হচ্ছে। হয়তো আপনাদের রিপোর্টে ভুল এসেছে। এটা কিছুতেই হতে পারে না। আমার মেয়ের কিছুতেই এমন একটা মরণব্যাধি হতে পারে না। ওর ক্যান্সার হয়েছে সেটা আমি কিছুতেই মানতে পারছি না। আই এম সরি টু সে রায়হান সাহেব, আমি যেটা বলেছি একদম ঠিক বলেছি। আমার কিংবা আমাদের কারো কোনো কিছু ভুল হচ্ছে না। ইনফ্যাক্ট আমরা দুইবার টেস্ট করিয়ে কনফার্ম হয়ে তারপর আপনাদের জানিয়েছি ওনার শরীরে মারের প্রভাবগুলো এমনভাবে পড়েছে যে প্রথমে জ্বর হয়েছে, তারপরে সেটা টাইফয়েড প্লাস ক্যান্সারে পরিণত হয়েছে। ডক্টরের কথায় রায়হান সাহেবের ভাঙা মনটা আবারও একবার ভেঙে চৌচির হয়ে গেল। উনি কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলেন, ডক্টর, তাহলে কি এর কোনো চিকিৎসা নেই? আপনারা যে করে হোক প্লিজ আমার মেয়েটাকে বাঁচান। ওর কিছু হলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। যত টাকা লাগে আমি দিব, প্রয়োজনে আমি আমার সমস্ত প্রপার্টি বিক্রি করে দেবো। যার জন্য আমার এত সম্পদ, এত টাকা পয়সা আছে, তার মেয়েকে যদি আমি নিজের হাতে মৃত্যুর দিকে ঠেলে দিই তাহলে আমি কেমন মানুষ? প্লিজ ডু সামথিং ডক্টর, প্লিজ ডু সামথিং অ্যাট এনি কস্ট। প্লিজ আমার মেয়েটাকে বাঁচিয়ে দিন। দেখুন রায়হান সাহেব, আমি আপনার ফিলিংসটা বুঝতে পারছি, কিন্তু আমার কি করার আছে বলুন? টাকা দিয়ে তো আর সব হয় না, তাই না? তাহলে পৃথিবীর সব ধনী লোকেরাই নিজেদের সমস্ত টাকা পয়সা দিয়ে নিজের আয়ু বাড়িয়ে নিত। কিছু কিছু ক্ষেত্রে আছে যেখানে টাকা কোনো ম্যাটার করে না। তবে হ্যাঁ, আপনাদের হাতে একটা চান্স আছে পেশেন্টকে বাঁচানোর।
মুহূর্তে রায়হান সাহেব সহ উপস্থিত সবার মুখে হাসি ফুটল। জয়ের মুখেও হাসি ফুটেছে। যাই হোক, ওর নিহাকে তো বাঁচানো যাবে। জয় কিছু বলতে যাবে তার আগেই রায়হান সাহেব উৎফুল্ল কণ্ঠে বললেন, সত্যি বলছেন ডক্টর? আমার মেয়ে সুস্থ হবে? আমাকে কি করতে হবে বলুন, আমি সব করব। আমার মেয়েকে বাঁচানোর জন্য আমি সবকিছু করব। আপনি শুধু একবার বলুন আমার কি করতে হবে, কি করলে ওকে বাঁচানো যাবে? হ্যাঁ রাহেন সাহেব, আপনার মেয়েকে বাঁচানো সম্ভব। ওনার শরীরে আগামী 48 ঘন্টার মধ্যে 3 ব্যাগ ও নেগেটিভ রক্ত পুশ করতে পারলে ওনাকে বাঁচানো সম্ভব। তবে সময়টা কিন্তু মাথায় রাখতে হবে, মাত্র 48 ঘন্টা। আর 48 ঘন্টার মধ্যে যদি ওনার শরীরে পুরাতন রক্তগুলো এক্সচেঞ্জ করে 3 ব্যাগ নতুন রক্ত পুশ না করা হয়, তাহলে পেশেন্টের যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। বলতে পারেন পেশেন্টের হাতে মাত্র 48 ঘন্টা সময় আছে। তবে রক্ত চেঞ্জ করা গেলে তাহলে পেশেন্টকে বাঁচাতে পারেন। তাও আবার ও নেগেটিভ রক্ত। ও নেগেটিভ রক্ত সচরাচর তেমন পাওয়া যায় না। আমি অলরেডি আমাদের হসপিটালে ব্লাড ব্যান্ডের খোঁজ নিয়ে দেখেছি, ওখানে ও নেগেটিভ কোনো রক্ত নেই। ইভেন পরিচিত কয়েকটি হাসপাতালেও খোঁজ নিয়ে দেখেছি, বাট আই এম সরি টু সে কোথাও কোনো ব্লাড ব্যাংকেও নেগেটিভ রক্ত নেই। এখন পেশেন্টের জীবন নির্ভর করছে আপনাদের হাতে। আপনারা যত দ্রুত রক্তের ব্যবস্থা করতে পারবেন, আমরা তত দ্রুত পেশেন্টকে বাঁচাতে পারবো। নয়তো আমাদের হাতে কিছু করার থাকবে না।